আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা হায়ার ম্যাথ এমসিকিউ সলভিং সিরিজের আজকের এই ক্লাসে রাজশাহী বোর্ড 2024 সালের এমসিকিউ কোশ্চেনটা সমাধান করব। প্রশ্নটা খুবই চমৎকার, কিছু মজার মজার অঙ্ক এসেছে, কিছু চমৎকার অঙ্ক এসেছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো 1 নাম্বার প্রশ্ন বলছে যে কোনটা প্রতিসম রাশি। প্রতিসম রাশি তোমাকে আগে বুঝতে হবে। প্রতিসম রাশি মানে হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই বা ওয়াই এর জায়গায় এক্স বসাবা, অথবা এক্স এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসাবা, অথবা ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় ওয়াই বসাবা। মানে যে কোনো দুইটা ভেরিয়েবল তুমি ইন্টারচেঞ্জ করবা, সোয়াপ করবা, এবং এতে করে যদি তোমার রাশিটার ভ্যালু চেঞ্জ না হয় তাহলে সেই রাশিটাকে আমরা বলবো প্রতিসম রাশি। এর সাথে আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশির পার্থক্যটা হচ্ছে চক্রক্রমিকে তুমি যে কোনো দুইটার মাঝে ইন্টারচেঞ্জ করবা না। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসাবা। তাহলে যদি রাশিটার পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলে চক্রক্রমিক রাশি। আর প্রতিসম বলতে গেলে যে কোনো দুইটার মাঝে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। তো প্রশ্নটা দেখেই তুমি কিন্তু অপশনগুলো থেকে নিজেরাই বুঝতে পারবা। সাপোজ আমি যদি এক্স এর জায়গায় এখানে ওয়াই বসাই, ঠিক আছে, এক্স এর জায়গায় যদি আমি কি বসাই, ওয়াই বসাই প্রথমটাতে, তাহলে কিন্তু আমার চলে আসবে 2y²। দেখো ওখানে আর কোথাও, মানে রাশিটার আর কোথাও 2y² নাই, দ্যাট মিনস ওটা হবে না। তুমি যদি এখানে দেখো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় যদি এক্স বসাও তাহলে হয়ে যাচ্ছে y/x। দেখো রাশিটার আর কোথাও y/x নাই, তার মানে এটা অলরেডি প্রতিসম হবে না। এইভাবে তুমি যদি একটু চিন্তা করো তাহলে দেখবা অপশন ঘ এইটা শুধুমাত্র প্রতিসম রাশির ক্রাইটেরিয়াটা ফিল আপ করতেছে। দ্যাট মিনস অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, দেখো দুইটি কি বলছে, সাইন থিটা ইকুয়ালস টু 5/13 এবং বলা আছে থিটার ভ্যালুটা পাই এর চেয়ে বড়, পি পাই/2 এর চেয়ে ছোট। এখানে পি বলতে অ্যাকচুয়ালি পাই বুঝাইছে। সো তোমার পাই এর চেয়ে বড়, 3π/2 এর চেয়ে ছোট, দ্যাট মিনস থার্ড কোয়াড্রেন্ট, 180 এর চেয়ে বড়, 270 এর চেয়ে ছোট, তৃতীয় চতুর্ভাগ। প্রশ্নটা অলরেডি ভুল, কারণ সাইন থিটার ভ্যালু 3 নাম্বার চতুর্ভাগে কিন্তু নেগেটিভ হয়, ঠিক আছে। তো প্রশ্নটা ভুল। তো আমরা সঠিকটা হলে কি হতো সেটা একটু বের করি। সাপোজ তোমাকে বলে দিল সাইন থিটার ভ্যালু হচ্ছে -5/13 এবং ইন দ্যাট কেস তৃতীয় চতুর্ভাগে কস থিটার ভ্যালু কত এটা তোমাকে বের করতে হবে। তো তুমি প্রথমে কি করবা, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিবা। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি থিটা হয়, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। সো একটা সমকোণী ত্রিভুজের লম্ব হবে 5, অতিভুজ হবে 13। সো ডেফিনেটলি ভূমিটা হবে 12, যেহেতু 5, 12, 13 এটা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপল। ওকে ফাইন। সো cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স 12/13 হবে, 12/13 হবে। এবং যেহেতু এটা 3 নাম্বার চতুর্ভাগ, যে এখানে cos নেগেটিভ, সো -12/13 হবে। অপশনে ছিল, দেখো অপশন ওটাও ছিল না, আর ছিল, অপশনে ছিল। সো অপশন গ হবে তোমার সঠিক উত্তর, প্রোভাইডেড দ্যাট এখানে আমরা এখানে মাইনাস ধরে ক্যালকুলেশন করছি, ঠিক আছে। ওকে ফাইন। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি বলছে, এটা হচ্ছে কি একটা সরল রেখা যার ঢাল নাকি 6। ঢাল 6 এটা একটা ভুল স্টেটমেন্ট, কারণ ইকুয়েশনটা কি ছিল, 3y = 6x - 2। সো আমরা y এর সহগটাকে 1 বানাবো, কারণ y = mx + c। আমরা কোন ফরম্যাটে নিয়ে যাব, যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 2x - 2/3। এইটাকে বেসিক্যালি আমরা নিয়ে গেলাম y = mx + c এই ফরম্যাটে। সো দেখো m এর জায়গায় আছে কত, m এর জায়গায় আছে হচ্ছে কি 2, ঢালের জায়গায় আছে 2, দ্যাট মিন্স ঢাল হচ্ছে কি আমার 2। সো আমার অপশন 1 যেটা, এটা ভুল স্টেটমেন্ট। অপশন 2 এ বলছে y অক্ষের ছেদক হচ্ছে -2/3। একটা সরল রেখাকে, ঠিক আছে, একটা সরল রেখা সেটা যদি x/a হয় প্লাস y/b হয় = 1, তাহলে এই এটা হচ্ছে কি তোমার x অক্ষের ছেদক, ঠিক আছে, x অক্ষের ছেদক, এবং এই বিটা এটা হচ্ছে y অক্ষের ছেদক, y অক্ষের ছেদক। আমাদেরকে যেটা করতে হবে, এই সমীকরণটাকে এই ফরম্যাটে নিতে হবে। তো সমীকরণটাকে আমরা পারবো এই ফরম্যাটে নিতে। দেখো এটা কি ছিল, 6x + 3y = -2। তো তুমি যদি -2 দিয়ে ভাগ করে দাও তাহলে এটা চলে আসবে x/-2/6। -2/6 মানে হচ্ছে কি 1/3, এবং এখানে চলে আসবে y/-2/3, দিস ইজ ইকুয়ালস টু 1।
সো খেয়াল করো আমার ওয়াই এর নিচে আছে কত -2/3, অর্থাৎ ওয়াই অক্ষের ছেদকটা -2/3 হবে। এটা একটা কারেক্ট স্টেটমেন্ট, এটা ঠিক আছে। 3 নম্বরে বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা সূক্ষ্মকোণ। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে যদি সরল রেখাটার ঢাল পজিটিভ হয়, নেগেটিভ হলে স্থূলকোণ হবে। তো সরল রেখার ঢাল আমরা শুরুতেই বের করছিলাম, সরল রেখার ঢাল ছিল কত 2, যেটা একটা পজিটিভ সংখ্যা। দ্যাট মিনস সূক্ষ্মকোণ যে তৈরি করবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, দিস ইজ ট্রু। তো 2 এবং 3 সঠিক। কোথায় আছে? অপশন গ তে আছে, যেটা তোমার সঠিক উত্তর। 4 দেখো, এ বি সি শীর্ষ বিশিষ্ট এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গফুট? খুবই সিম্পল একটা অঙ্ক। তোমরা জানো যে ক্ষেত্রফল ডেল্টা দিস ইজ ইকুয়ালস টু হাফ। আমরা একটা নির্ণায়ক নিই, রাইট? যেখানে প্রথম বিন্দুটা নেই 1 3, তারপরে দ্বিতীয় বিন্দুটা 3 2, তারপরে তৃতীয় বিন্দুটা -4 -2, এবং প্রথম বিন্দুটা আবার সেটা হচ্ছে 1 3। এটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল নির্ণয় সূত্র। দেন আমরা কি করি? আর গুণ করি। সো আর তুমি যদি গুণ করো এই 1 এর সাথে 2, এটার সাথে এটা, এটার সাথে এটা, সো 2 1 কে 2 -6 এবং -3 4 12, মাঝখানে একটা মাইনাস হবে। এরপরে আমরা কি করব? এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, সেইভাবে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে 3 3 9 এবং -8 এবং এখান থেকে আসতেছে -2। সো হিসাব নিকাশ করো কত হয়? হাফ। প্রথম ব্র্যাকেটের ভিতরে আসতেছে কত? 2 -6, 2 -6 মানে হচ্ছে গিয়ে -4, -4 আর -12 তার মানে হচ্ছে গিয়ে -16, মাঝখানে মাইনাস। আচ্ছা এখানে হিসাব করি, 9 থেকে 8 বিয়োগ দিলে 1, 1 থেকে -2 বিয়োগ দিলে আসতেছে -1, সামনে একটা মাইনাস আছে, সো +1 সমান সমান চলে আসতেছে মাইনাস কত আসতেছে 15/2। মজার ব্যাপার হচ্ছে এখানে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এরকম যে তুমি যখন ক্ষেত্রফল বের করবা, তোমাকে পয়েন্টগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। সেই ক্ষেত্রে তোমার এরিয়াটা পজিটিভ আসবে। আর তুমি যদি ঘড়ির কাঁটার দিকে নাও তাহলে তোমার এরিয়াটা নেগেটিভ আসবে। আমরা পয়েন্টগুলো নেওয়ার সময় ঘড়ির কাঁটার দিকে আছে না বিপরীত দিকে আছে এটা নিয়ে চিন্তা করি নাই। দ্যাটস ওয়াই আমার যেই বসানোর ওয়েটা সেটাতে অ্যাকচুয়ালি অ্যান্সারটা নেগেটিভ চলে আসছে। বাট তুমি জানো যে এরিয়া কখনো নেগেটিভ হয় না। সো এরিয়া যদি কখনো নেগেটিভ চলে আসে, একটা অ্যাবসোলুট ভ্যালু দিবা, একটা অ্যাবসোলুট ভ্যালু দিয়ে সেটাকে পজিটিভ বানাবা। তো এটাকে একটা অ্যাবসোলুট ভ্যালু দাও, অ্যাবসোলুট ভ্যালু দিয়ে মানে মডুলাস দাও, দিয়ে এটা পজিটিভ ভ্যালুটা নাও 15/2। অপশন ক হবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে? আর লিখিততে যদি তোমার হাতে সময় থাকে তাহলে সাপোজ তুমি অঙ্ক করছো, অঙ্ক করে নেগেটিভ ভ্যালু চলে আসছে, যদি তোমার হাতে সময় থাকে অঙ্কটা আবার করার, তাহলে কেটে দিয়ে রিভার্স অর্ডারে তুমি বিন্দুগুলা নিয়ে ক্ষেত্রফল বের করবা। আর যদি মনে করো যে না আমার হাতে সময় নাই, সেক্ষেত্রে তুমি বাংলায় লিখবা, যেহেতু ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না, সো এটার ধনাত্মক মান নিয়ে পাই এত। ফাইন। 5 নাম্বার অঙ্কটা দেখো। 5 নাম্বার অঙ্ক কি বলছে? এক্স ওয়াই যথাক্রমে, এই যে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই যথাক্রমে পি কিউ এবং এস আর এর মধ্যবিন্দু। ঠিক আছে? আচ্ছা এখানে বলছে যে পিএস এবং কিউআর এরা হচ্ছে পরস্পর সমান্তরাল, এবং আমাদেরকে আরো ইনফরমেশন দিয়ে দিছে, আমাদেরকে দিয়ে দিছে যে পিএস এর ভ্যালুটা হচ্ছে 6, এটা হচ্ছে 6 এবং এটার ভ্যালু হচ্ছে 10। এক্স ওয়াই এর ভ্যালু কত এটা আমাদেরকে বের করতে হবে। ভেক্টর চ্যাপ্টারে আমরা একটা উপপাদ্য পড়ছিলাম। উপপাদ্যটা ছিল এরকম যে একটা ট্রাপিজিয়ামের, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম তাই না? তো একটা ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গড় বা দৈর্ঘ্যের যোগফলের অর্ধেক, এরকম একটা উপপাদ্য আমাদের ছিল। ঠিক আছে? তো এখানে দেখো সেম ঘটনাই ঘটছে। আমার পিএস এবং কিউআর হচ্ছে সমান্তরাল বাহু এবং পি কিউ এবং এস আর হচ্ছে অসমান্তরাল বাহু, যাদের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে এক্স ওয়াই। সো এক্স ওয়াই উইল বি ইকুয়াল টু এভারেজ অফ পিএস অ্যান্ড কিউআর, দ্যাট মিনস 6 + 10/2। এক্স ওয়াই এই ভ্যালুটা হবে 6 + 10/2 অ্যাকর্ডিং টু থিওরেম, যেটা আমরা জানি। সো 16 অর্ধেক হচ্ছে গিয়ে 8। 8 আছে নাকি অপশন ঘতে?
মজার ব্যাপার হচ্ছে যখন আমার অপশনগুলো সেট করছে এই অঙ্কটা করার জন্য অ্যাকচুয়ালি আমার এই যে থিওরিটা জানারও প্রয়োজন নেই, জাস্ট তুমি বেসিক নলেজ তুমি অপশনগুলোর দিকে তাকাও। আমরা আমাদের বেসিক নলেজ ইউজ করে কি বলতে পারি যে এক্স ওয়াই এর ভ্যালুটা 6 এর চেয়ে বড় হবে 10 এর চেয়ে ছোট হবে, রাইট? 6 এর চেয়ে এক্স ওয়াই বড় হবে, 10 এর চেয়ে এক্স ওয়াই ছোট হবে। দেখো তো অপশনগুলো কি কি ছিল। অপশন ছিল 16, এটা হওয়া সম্ভব না। অপশন ছিল 4, এটা হওয়া সম্ভব না কারণ 6 এর বড় হবে। অপশন ছিল 2, এটা সম্ভব না কারণ 6 এর বড় হবে। সো ভ্যালিড এবং লজিক্যালি একটা আনসারই কারেক্ট হতে পারতো। তুমি যদি উপপাদ্য নাও জানো, জাস্ট বেসিক নলেজ ইউজ করো, অপশনগুলো দেখে অপশন এলিমিনেট করেও তুমি কিন্তু চাইলে এটা সঠিক উত্তরটা দিতে পারতা। ফাইন, নেক্সট দেখো 6 নাম্বার, এখানে একটা ক্যাপসুল দেয়া আছে। ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি ভুল। ডায়াগ্রামটা ভুল এই কারণে, কারণ এইখানে এই মানে ডায়াগ্রাম দেখে মনে হচ্ছে যে ব্যাসটা 3, অ্যাকচুয়ালি ব্যাস 3 না। অরিজিনাল প্রশ্নে ব্যাসার্ধটা 3 ছিল, ব্যাসার্ধটা 3 ছিল, ঠিক আছে? তো ব্যাসার্ধটা যদি 3 হয়, ব্যাসার্ধটা 3 হলে এটা হবে 14 - 3, দ্যাট মিনস 3 তো হবে না, অ্যাকচুয়ালি 6 হবে। দুই দিক থেকেই তো 3 3 বাদ যাবে। সো 14 - 6 সমান সমান কত আসতেছে? 8, ঠিক আছে? তো এই যে তোমার সিলিন্ডার আকৃতির যে শেপটা, সেটার দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে 8। এখানে ক্যাপসুলটাকে অ্যাকচুয়ালি তুমি ভেঙে দুই ভাগে ভাগ করতে পারো। এইটাকে ভেঙে তোমার দেখো এই যে উপরের যে অংশটা, উপরের অংশটা কিন্তু একটা অর্ধগোলক, ঠিক আছে? নিচের অংশটা যেটা, এটাও কিন্তু কি একটা অর্ধগোলক। সো উপরের অংশ এবং এই যে নিচের অংশ, এই দুইটা অর্ধগোলক মিলে একটা সম্পূর্ণ গোলক, যার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3, ঠিক আছে? এবং মাঝের যে অংশটা, সেই মাঝের অংশটা কিন্তু একটা সিলিন্ডার। একটা কি বলতো? একটা সিলিন্ডার। এবং সেই সিলিন্ডারের আমরা হাইট বের করছি 8 এবং ব্যাসার্ধ বের করছি কত? দেখো এইটা যদি 3 হয়, 3 হচ্ছে গিয়ে বৃত্তের রেডিয়াস। সো বৃত্তের রেডিয়াস যদি 3 হয়, তাহলে ব্যাস হবে কত? 6। ব্যাস দিয়ে কি আমার দরকার আছে? আমার ব্যাস দরকার না, আমার ব্যাসার্ধই দরকার। সো এটারও ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 3। আচ্ছা, এখন প্রশ্ন পড়ো। এটা হচ্ছে গিয়ে ক্যাপসুল। যে কোনো ক্যাপসুলকে তুমি একটা সিলিন্ডার প্লাস একটা গোলক, সম্পূর্ণ গোলক, এই দুটো যোগফল আকারে লিখতে পারবা। তো তোমার বলছে যে ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই গোলকের সারফেস প্লাস এই সিলিন্ডারের বক্রতল। বক্রতল এই জন্য বলতেছি কারণ এর যে টপ সারফেস গুলা, এই টপ সারফেস গুলো কিন্তু ঢেকে গেছে। দেখো ক্যাপসুলের তোমার এই ক্যাপসুলের যে অর্ধগোলকটা কিন্তু আমার টপ সারফেসটাকে ঢেকে দিছে, যার কারণে শুধু বক্রতল প্লাস গোলকের সমগ্রতল, এই দুটো যোগফলটাই হবে আমার ক্যাপসুলের সমগ্রতল। সো গোলকের সমগ্রতল তোমরা জানো, সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এবং এইটার যে বক্রতল, সেই বক্রতলটা হচ্ছে 2 পাই আর এইচ। সো জাস্ট ভ্যালুগুলো বসাও। 4 পাই, আর বলতে অ্যাকচুয়ালি 3, প্লাস 2 পাই, আর বলতে হচ্ছে গিয়ে তোমার 3, এইচ বলতে হচ্ছে গিয়ে তোমার 8। সো হিসাব নিকাশ করলে কত আসে? 4 পাই গুণন 3 স্কোয়ার প্লাস 2 পাই গুণন 3 গুণন 8। তো 263.89, 263.89 হচ্ছে অপশন খতে, যেটা হচ্ছে কি তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ক্যাপসুলের আয়তন। আয়তন, তাই না? সো আমার হচ্ছে কি একটা স্ফিয়ার বা গোলক প্লাস হচ্ছে কি একটা সিলিন্ডার, এই দুইটার আয়তনের সমষ্টি। এখানে আর ইকুয়ালস টু হচ্ছে কি 3, এখানে 8, এখানে আর ইকুয়ালস টু হচ্ছে 3। সো গোলকের আয়তনটা হচ্ছে, সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, এবং তোমার সিলিন্ডারের যে আয়তন, সেই সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। জাস্ট ভ্যালুগুলো বসাও। 4/3 পাই, আর এর ভ্যালু হচ্ছে 3, প্লাস পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 8। এটা হচ্ছে আমার কি বলবো, ক্যাপসুলের আয়তনের সূত্র, গোলক প্লাস সিলিন্ডার। তো আমরা একটু ক্যালকুলেট করি। 4/3 গুণন পাই গুণন 3 টু দি পাওয়ার 3 প্লাস পাই গুণন 3 স্কোয়ার
গুণন 8, 339.29, 339.29 আছে নাকি? আছে, অপশন কতে আছে, ঘন সেন্টিমিটার। ঠিক আছে, ঘন সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। সো দিস ইজ দ্য অ্যান্সার। ফাইন, নেক্সট। একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করলে হেড অপেক্ষা টেইল আসার সম্ভাবনা কত? টেল মানে হেড অপেক্ষা টেইল বেশি আসার সম্ভাবনা কত? এটাই বলছে তো নাকি? অধিকবার আসার সম্ভাবনা কত? তো তুমি যদি একটা মুদ্রাকে 3বার কয়েন টস করো, এইভাবে 3বার যদি টস করো, তাহলে কি কি হতে পারে? হতে পারে এরকম যে তোমার 3টাই টেল আসবে, অথবা 2টা টেল একটা হেড আসবে, অথবা একটা হেড 2টা হেড একটা টেল আসবে, অথবা 3টাই হেড আসবে। তো এই 4 ধরনের ঘটনা ঘটতে পারে। এর ভিতরে আমরা লাস্টের 2টা ঘটনা নিব না, কারণ 2টা হেড একটা টেল, এখানে হেড বেশি টেল কম, সেটা বাদ। 3টা হেড, এখানে কোনো টেল নেই, সেটাও বাদ। তো আমাদের সম্ভাবনাটা হবে এরকম, সম্ভাবনাটা হবে এরকম, probability of 3 tail plus probability of 2 tail 1 head। ঠিক আছে, আচ্ছা। সো তুমি আমাকে বলো 3টাই টেল আসার সম্ভাবনা কত? 3টাই টেল আসার সম্ভাবনাটা হচ্ছে 1/8, হাফ গুণন হাফ গুণন হাফ, 1/8। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে 3টাই টেল মানে হচ্ছে গিয়ে তোমার কি বলতো, টি টি টি, একটাই ইভেন্ট। এবং 2টা টেল একটা হেড, 2টা টেল একটা হেড, 2টা টেল একটা হেড, এটা কিন্তু 3 ভাবে আসতে পারে। কি কি? 2টা টেল একটা হেড, সো টি টি এইচ, এটা হতে পারে। কি হতে পারে আর? টি এইচ টি, এটা হতে পারে, মানে টেইল হেড টেইল, এটা আসতে পারে, অথবা এইচ টি টি, এটা আসতে পারে। মানে ঘটনা হচ্ছে যে 2টা টেল একটা হেড তো 3 ভাবে আসতে পারে। এমন হতে পারে যে তুমি কয়েন টস করলা, প্রথম 2টা টেল আসলো, তারপর একটা হেড আসলো, অথবা টেইল আসলো, হেড আসলো, টেইল আসলো, অথবা হেড আসলো, টেইল আসলো, টেইল আসলো। সো মানে এইভাবে 3 ভাবে কিন্তু 2টা টেল একটা হেড আসতে পারে। এই জন্য 2টা টেল একটা হেড আসার নমুনা ক্ষেত্র হচ্ছে তোমার 3টা। ঠিক আছে, নমুনা ক্ষেত্র হচ্ছে 3টা, এবং 3টাই টেল আসার নমুনা ক্ষেত্র হচ্ছে একটা। আমাকে বলো, এখানে অনুকূল নমুনা হচ্ছে গিয়ে, অনুকূল ঘটনা হচ্ছে একটা, এবং তোমরা জানো যে তুমি যদি কি করো, একটা কয়েনকে যদি টস করো, তাহলে টোটাল নমুনা ক্ষেত্র হয় 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে গিয়ে 8টা, বা টোটাল নমুনা ক্ষেত্র আছে 8টা। কিভাবে বললাম 2⁻3? কারণ হচ্ছে গিয়ে 8, একটা কয়েন টস করলে 2টা ঘটনা ঘটতে পারে, এই জন্য 2। আবার সেকেন্ডটা করলা, আবার আরো 2টা ঘটনা ঘটতে পারে, থার্ডটা করলে আরো 2টা ঘটনা ঘটতে পারে। সো গুণ করলে 2 গুণন 2 গুণন 2, 2 কিউব, তার মানে হচ্ছে কি 8। সো এটা হচ্ছে 1/8, এবং এখানে অনুকূল ঘটনা হচ্ছে 3টা, টোটাল ঘটনা হচ্ছে 8টা। সো হিসাব নিকাশ করলে 4/8 বা হাফ। হাফ আছে নাকি? অপশন ঘ হচ্ছে কি তোমার, খ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর অঙ্কটা আমরা শর্টকাট ইউজ করে করব। শর্টকাট, ঠিক আছে, শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে এরকম, আমি একটু লিখে নিই। 2x² - 1/2x⁴, তার উপরে পাওয়ার আছে 10। এটার আমার লাগবে হচ্ছে x বর্জিত পদের সহগ, x বর্জিত পদ, বা এইটাকে কিন্তু আমরা বলি x⁴ এর সহগ। ঠিক আছে, x বর্জিত পদটাকে আমরা চাইলে বলতে পারি x⁴ এর সহগ। এটা দেখো, এই অঙ্কটা খুবই কমন টাইপের একটা অঙ্ক। আমি কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি তোমাদেরকে কোশ্চেনগুলো সলভ করাছিলাম, এবং কোশ্চেনগুলো সলভ করতে যে আমি দেখলাম যে এই টাইপের অঙ্কগুলো, অর্থাৎ এক্স বর্জিত পদ বের করো, মধ্য পদ বের করো, ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই কমন, এবং প্রত্যেকটা প্রশ্নেই, প্রত্যেকটা পরীক্ষায় এই সেম প্রশ্নটাই আসতেছে। তো এই অঙ্কটা অ্যাকচুয়ালি তোমার জন্য শেখাটা ইম্পর্টেন্ট, এবং শর্টকাট ইউজ করে তুমি যদি এটা করতে পারো, দেন তোমার জন্য অনেক বেশি টাইম সেভিং হবে। তো কিভাবে করা যায় দেখো, অ্যাকচুয়ালি আমার এই অঙ্কগুলো করতে গেলে আর এর ভ্যালুটা, যে r+1 তম পদে যে আর এর ভ্যালু, এটাই তো তোমার দরকার নাকি? তুমি অ্যাকচুয়ালি কি খুঁজতেছো? তুমি খুঁজতেছো টি r+1, তুমি এটা বের করবা, তাই না? সো টি r+1টা হবে 10cr, তারপরে হবে কত, 2x² ⁻10 - r,
এবং হবে -1/2x³ টু দি পাওয়ার r। সো এইখানে তোমার অ্যাকচুয়ালি জানতে হবে কি জিনিস, জানতে হবে হচ্ছে r এর ভ্যালু। তো r এর ভ্যালুটা আমি যদি প্রশ্ন দেখেই তোমাকে বলে দিতে পারি তাহলে তো তোমার অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। তো r এর ভ্যালুটা বের করার টেকনিকটাই হচ্ছে শর্টকাট। দেখো r এর ভ্যালুটা কিভাবে বের করব, r লিখবা, ইকুয়াল দিবা, একটা লম্বা করে টান দিবা, ঠিক আছে। তারপরে দেখো পাওয়ার অর্থাৎ টোটাল পাওয়ার, তার সাথে প্রথম পদের যে পাওয়ার সেটা গুণ করবা, 10-এর সাথে 2 কি করবা, গুণ করবা। সো 10 গুণুন 2 মাইনাস করবা, এক্স বর্জিত পদ চাইছে। সো এখানে সহগ কত, সহগ হচ্ছে 0, 0 মাইনাস করবা। এক্স বর্জিত পদ না চেয়ে যদি এক্স টু দি পাওয়ার 11 এর সহগ চাইতো তাহলে আমি মাইনাস করতাম এখানে 11। যদি বলতো এক্স টু দি পাওয়ার 10 এর সহগ বের করো, আমি মাইনাস করতাম 10। এক্স টু দি পাওয়ার যত এর সহগ বের করতে বলবে মাইনাস করবা তত। ডিভাইডেড বাই, প্রথম পদে এক্স এর পাওয়ার এবং দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার, এটা করতে হবে যোগ, ঠিক আছে। তাহলে যোগ যদি করি 2 এবং 3 যোগ করলে কত হয়, 2 যোগ 3, হিসাব করে কত হচ্ছে, 10 দুগুণে 20, 20/5। আর এর ভ্যালু হচ্ছে 4। এটা যেটা 4 আমি বের করলাম, এটা চাইলে তুমি মুখে মুখে বের করতে পারো। তো আর এর ভ্যালু আসলো কত, 4। এখন আমাকে কি বলছে, এক্স বর্জিত পদটি কততম পদ, কততম পদ এটা বলছে। তো 4 + 1 তম পদ, দ্যাট মিন্স 5তম পদ। তুমি জানো যে এইটা অ্যাকচুয়ালি কত, এটা হচ্ছে r + 1 তম পদ। সো r এর ভ্যালু যদি 4 হয় তাহলে 4 + 1 তম পদ, দ্যাট মিন্স 5তম পদ। কোথায় আছে, অপশন গ তে আছে, যেটা হচ্ছে কি আমার সঠিক উত্তর। ফাইন। নেক্সট দেখো 10, এটা হচ্ছে পাই এর একটা অ্যাপ্লিকেশন। প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, ঠিক আছে। প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন সংক্ষেপে হচ্ছে কি পাই। পাইয়ের একটা অ্যাপ্লিকেশন, সূত্রটা হচ্ছে এরকম, n of a union b, this is equals to na plus nb minus n a intersection b। দুইটা ইভেন্টের ক্ষেত্রে দিস ইজ ট্রু। তিনটা ইভেন্টের ক্ষেত্রে কি হয় সেটাও তোমরা জানো। চারটা ইভেন্ট, পাঁচটা ইভেন্ট, সবগুলো ইভেন্টের ক্ষেত্রে লেখা যায়, সেটা আমরা পরবর্তীতে শিখবো, আজকে শিখবো না। আচ্ছা, তো দেখো এ ইউনিয়ন বি, এটা মানে হচ্ছে এ অথবা বি এর অ্যাটলিস্ট একটা ঘটনা ঘটবে তার সংখ্যা। এইটাকে তুমি অথবাও পড়তে পারো, বাংলায় তুমি এটাকে পড়তে পারো অথবা, ঠিক আছে, এ অথবা বি। এবং এটাকে তোমার বাংলায় পড়তে হবে এবং। তার মানে হচ্ছে এ এবং বি দুইটাই একসাথে ঘটবে, ততগুলো ইভেন্ট কতগুলো এরকম আছে সেটা হচ্ছে কি এইটা। যে কোনো একটা খেলা নিবে, এরকম কতগুলো ইভেন্ট আছে সেটা। তো প্রশ্নটা পরে এখানে কি বলছে, কিছু সংখ্যক লোকের মধ্যে 70 জন ফুটবল খেলে। ফুটবল যদি একটা ইভেন্ট হয়, ক্রিকেট যদি একটা ইভেন্ট হয়, তাহলে ফুটবল খেলে হচ্ছে 70 জন। তার মানে এন এর ভ্যালু হচ্ছে 70 প্লাস ক্রিকেট খেলে কতজন, ক্রিকেট খেলে 50 জন। সো এন বি এর ভ্যালু হচ্ছে 50। এবং বলছে 40 জন ফুটবল ও ও এবং এবং কিন্তু সেম জিনিস, 40 জন ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলে, তার মানে এবং কথাটা বলছে। তো এইটা অ্যাকচুয়ালি আমার এই এ ইন্টারসেকশন বি এর ভ্যালু দেওয়া আছে, এইখানে আছে 40 জন। বলছে যে দুইটি খেলার অন্তত একটি খেলা কতজন পছন্দ করে, দ্যাট মিন্স একটা খেলা এইটা অথবা ওইটা, এইরকম কতগুলো লোক আছে, দ্যাট মিন্স অথবার ভ্যালুটা চাচ্ছে, এই ভ্যালুটা চাচ্ছে। তো এইটা সমান সমান হবে 5 7 কত 120 মাইনাস 40, তার মানে 80 জন। এই 80 জন আছে যারা হচ্ছে দুইটা খেলার যে কোনো একটা খেলা পছন্দ করে। নেক্সট, কোনটা এক এক ফাংশন, এটা খুব কমন টাইপের একটা প্রশ্ন। মানে কয়েকদিন ধরে আমি প্রশ্নগুলো সলভ করে যেটা বুঝলাম যে তোমাদের এই এক এক ফাংশন গুলা, এটা অ্যাকচুয়ালি খুবই পপুলার একটা কোশ্চেন। সো তুমি দেখো এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার যে ফাংশন গুলাতে আছে সেগুলো বাদ, সেগুলো হবে না, ঠিক আছে।
অ্যাবসোলুট যে ফাংশন গুলাতে আছে, অ্যাবসোলুট ভ্যালু যেগুলাতে আছে সেগুলোও বাদ, সেগুলোও হবে না, কারণ অ্যাবসোলুট ফাংশন গুলা দেখতে এরকম ভি এর মতো হয়, ঠিক আছে? একটা হরিজন্টাল লাইন আঁকলে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, হরিজন্টাল লাইনকে যদি কার্ভকে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করে তাহলে সেটা একই ফাংশন হয় না, কারণ একটা সিঙ্গেল ভ্যালুর জন্য তুমি দুইটা আউটপুট পাবা, সরি দুইটা ভ্যালুর জন্য একটা সিঙ্গেল আউটপুট পাবা। যাই হোক, সো এখানে একটাই বাকি আছে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। অপশন গ হবে আমার সঠিক উত্তর, ঠিক আছে? আমি ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা যদি তোমাকে সিম্পলি এঁকে দেখাই, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর কার্ভ, ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? যাই হোক, এই সূচকীয় ফাংশন এইটা তোমার সবসময় এক এক ফাংশন হবে, বা লগারিদমিক ফাংশন এটাও তোমার এক এক ফাংশন হবে। তো তোমাকে একটু কার্ভ গুলা বুঝতে হবে, বা গ্রাফ কোনটার কিরকম হয় এটা একটু তোমাকে বুঝতে হবে। এই জন্য আমি সবসময় একটা অ্যাপ সাজেস্ট করি, সেটা হচ্ছে গিয়ে ডেসমস। ডেসমস হচ্ছে গিয়ে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, ঠিক আছে? এই অ্যাপটা তুমি তোমার মোবাইলে ইনস্টল করতে পারো। ইনস্টল করে তুমি যদি গ্রাফের ইকুয়েশন দাও, সাপোজ এইটা গ্রাফ কিরকম হবে তুমি জানতে চাও, তো তুমি যদি এইটা টাইপ করে ওখানে দাও, এটা গ্রাফ কিরকম হবে তোমাকে দেখাই দিবে। তো গ্রাফ সম্পর্কে একটু আইডিয়া থাকা উচিত, ঠিক আছে? নেক্সট দেখো, 12 নম্বর প্রশ্নটা দেখো। পিএক্স আমরা একটু অ্যারেঞ্জ করে লিখবো। একটা পলিনোমিয়াল দিছে, পলিনোমিয়ালটা হচ্ছে এরকম, উপরে আছে 6x⁵ প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আছে 12x³ প্লাস হচ্ছে গিয়ে 2। আচ্ছা, একবারে সিম্পল ভাবে যদি বলি, এটা কিন্তু কোনো বহুপদী না, এটা কোনো বহুপদী এখন না, অ্যাটলিস্ট এখন যেই ফরম্যাটে আমি লিখছি এই ফরম্যাটে তো এটা বহুপদী না, কারণ বহুপদী হতে গেলে এক্স এর সবগুলা পাওয়ার পজিটিভ হতে হবে, ঠিক আছে? পজিটিভ এবং অঋণাত্মক হতে হবে, মানে 0 অথবা পজিটিভ পূর্ণ সংখ্যা হতে হবে। ভগ্নাংশ হলে হবে না, নেগেটিভ হলে হবে না, ঠিক আছে? তো এখানে মনে করো যে আমি যদি বলি 1/x একটা পলিনোমিয়াল কিনা, ডেফিনেটলি না, কারণ 1/x মানে হচ্ছে গিয়ে x⁻⁻1, দেখো পাওয়ারটা হচ্ছে গিয়ে নেগেটিভ, সো এটাকে তুমি চাইলেই পলিনোমিয়াল বা বহুপদী বলতে পারবা না। তো এই জন্য এটা বহুপদী না। বাট কিছুক্ষণের জন্য আমরা এই আলোচনাটা ভুলে যাই, এই আলোচনাটা ভুলে যে প্রশ্নর দিকে কনসেন্ট্রেট করি। প্রশ্নটাতে অ্যাকচুয়ালি ওরা যে বলছে বহুপদীটির মাত্রা হচ্ছে 5, এক নম্বরে বলছে বহুপদীটির মাত্রা হচ্ছে গিয়ে 5। তো যেটা বলতে চাইছে যে এখানে অ্যাকচুয়ালি এই যে উপরে এক্স এর হাইয়েস্ট ঘাত 5 আছে, তো অনেকেই তোমার হচ্ছে গিয়ে বুঝবে যে আচ্ছা ঠিক আছে, এক্স এর পাওয়ার তো 5 আছে, হাইয়েস্ট ঘাত তো 5, তার মানে হচ্ছে বহুপদীর মাত্রা হয়তো 5 হবে। বাট বেসিক্যালি এরকম না, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করার পর তুমি একটা পলিনোমিয়াল পাইলেও পাইতে পারো। ভাগফলটা কি হবে আমি যেহেতু জানি না, তো আমি এটা পলিনোমিয়াল হবে কি হবে না এটা এখনো জানি না, বাট ধরে নিলাম যে তুমি যদি ভাগ করো, ভাগ করার পর একটা পলিনোমিয়াল আসবে বা বহুপদী আসবে, সেই বহুপদীটার ঘাত কত হবে বলো? উপরে পাওয়ার আছে x⁵, উপরে x এর ঘাত আছে x⁵, নিচে আছে x⁵, সো তুমি যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে উপরে x² থাকবে, তার মানে তুমি যদি ভাগ দাও, ভাগ দিলে ভাগফলটাতে x এর হাইয়েস্ট পাওয়ার আসবে 2। যেহেতু উপরে আছে 5, নিচে আছে 3, যদি আমি ভাগ করতাম, ভাগ করলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার আসতো 2। দ্যাট মিনস এটা যদি কাটাকাটি করার পর বা ভাগ দেওয়ার পর একটা বহুপদী হয়ও, সেটার ঘাত হতো 2। সো এক নাম্বার ইনফরমেশন এটা ডেফিনেটলি নট কারেক্ট। বহুপদীর মুখ্য সহগ, মুখ্য সহগ তুমি এভাবে পাবা, প্রথমটার মুখ্য সহগ এখানে কত 6 আর এখানে কত 12, তো 6 ÷ 12 সমান হচ্ছে গিয়ে হাফ। তো মুখ্য সহগটা হাফ হবে যদি ভাগ যায়, ঠিক আছে? সো মুখ্য সহগ হাফ, এটা ঠিক আছে। এবং আরেকটা বলছে যে p-2 = 2, সো এইখানে তুমি x এর জায়গায় -2 বসাও, p এর জায়গায় যদি -2 বসাও তাহলে আমার আসবে 6 -2⁵ প্লাস -2² 12 × -2⁵ + 2, এবং হিসাব নিকাশ করলে এটা সমান 2 আসে। সো অপশন 3 কারেক্ট আছে। 2 এবং 3 যদি সঠিক হয় তাহলে অপশন গ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? ফাইন। নেক্সট 13, আমরা চাইলে এটা শর্টকাট দিয়ে করতে পারি। 13 শর্টকাট দিয়ে করা যায়। কি বলছে? x + 5 / x - 1
এক্স মাইনাস থ্রি, একটা নিচে আছে এক্স মাইনাস ওয়ান, আর একটা নিচে আছে এক্স মাইনাস থ্রি, উপর আছে পি কিউ, পি কিউ এর ভ্যালু বলতে হবে। দেখো পি কিউ এর ভ্যালুটা আমরা শর্টকাট দিয়ে একবারে বের করবো, ঠিক আছে? একবারে বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এইটার নিচে আছে এক্স মাইনাস ওয়ান, এইটা ইকুয়ালস টু জিরো ধরো। সো এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু যদি তুমি জিরো ধরো, ইকুয়ালস টু জিরো ধরলে তোমার এক্স এর ভ্যালু আসতেছে কত? ওয়ান, ঠিক আছে না? তো ওয়ান আমরা কোথায় বসাবো বলো তো? এই এক্স মাইনাস ওয়ান ব্যতীত, এই এক্স মাইনাস ওয়ান ব্যতীত অন্য যত জায়গায় এক্স আছে সবগুলাতে আমরা ওয়ান বসাবো, এই ওয়ান বসাবো, বসাবো এবং এখানে লিখবো। সো ওয়ান যদি বসাই তাহলে ওয়ান প্লাস ফাইভ উপরে, এবং নিচে কত আসতেছে? নিচে আমার আসতেছে ওয়ান মাইনাস থ্রি। ওকে, সো ওইটা হিসাব নিকাশ করলে, যে এইটা হিসাব নিকাশ করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে পি এর ভ্যালু। কিউ এর ভ্যালুটা কিভাবে পাওয়া যায়? কিউ এর ভ্যালুটা হচ্ছে এরকম, দেখো এইটা ইকুয়ালস টু জিরো ধরো। তো এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু যদি তুমি জিরো ধরো, তো এক্স এর ভ্যালু পাবা থ্রি। সেই তিন আমি কোথায় বসাবো? এইটাতে বসাবো না, এইটা ছাড়া দুনিয়ার যত জায়গায় এক্স আছে সব জায়গায় বসাবো। তো তিন যদি বসাও, তিন বসালে উপরে চলে আসবে তিন প্লাস পাঁচ, এবং নিচে চলে আসবে তিন মাইনাস এক, এটার সাথে আসবে তিন মাইনাস এক। তো ওইটা হিসাব নিকাশ করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা হবে কিউ এর ভ্যালু। আচ্ছা, সো আমি সিম্পলিফাই করে দিই একটু। তুমি যদি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে তোমার থাকতেছে এক্স মাইনাস ওয়ান, এখান থেকে পাঁচ আর একে ছয়, উপরে ছয়, নিচে হচ্ছে গিয়ে মাইনাস দুই, ছয় ডিভাইডেড বাই মাইনাস দুই, তার মানে হচ্ছে গিয়ে মাইনাস তিন। সো এখানে থাকতেছে মাইনাস তিন, প্লাস নিচে আছে এক্স মাইনাস থ্রি। আবার দেখো এখানে পাঁচ আর তিন যোগ করলে হচ্ছে আট, আট ডিভাইডেড বাই নিচে তিন মাইনাস এক মানে দুই, আট ডিভাইডেড বাই দুই মানে হচ্ছে গিয়ে চার। তো এখানে হবে ফোর। দিস ইজ পি, দিস ইজ কিউ। সো আমার কিসের ভ্যালু চাইছে? পি এবং কিউ এর মান চাইছে। পি এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি, কিউ এর ভ্যালু হচ্ছে ফোর। মাইনাস থ্রি ফোর, মাইনাস থ্রি ফোর, অপশন খ, অপশন খ হবে সঠিক উত্তর। নেক্সট 14 নাম্বার, খুবই চমৎকার একটা অঙ্ক, খুবই চমৎকার একটা অঙ্ক। একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? দুই ভাবে করতে পারবি আমরা। সমবাহু ত্রিভুজ আসলে খুবই সহজ জিনিস, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ বলতে, সমবাহু ত্রিভুজ খুবই সহজ জিনিস। তো সমবাহু ত্রিভুজের এই যে উচ্চতা, উচ্চতা কিন্তু ওর মধ্যমার সমান, ঠিক আছে? তো এটা যদি এ হয়, এটাও এ হয়, এটা এ বাই টু হয়, এটা যদি এইচ হয়, তোমরা জানো যে এইচ সমান সমান চলে আসে, কি চলে আসে জানো? রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু এ, এরকম চলে আসে, তাই না? এইচ ইকুয়ালস টু চলে আসে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু এ। তাহলে বলছে যে ওর পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। পরিবৃত্তের ব্যাসার্ধ, এইখানে কোনো একটা জায়গায় ওর সেন্টার আছে, এইখানে কোনো একটা জায়গায় ওর সেন্টার আছে। সো এই যে দূরত্বটা, এইটা হচ্ছে গিয়ে পরিবৃত্তের ব্যাসার্ধ, যেটা হচ্ছে গিয়ে আবার তোমার মধ্যমার বা উচ্চতার 3/2 ভাগ। কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভর কেন্দ্র, পরিকেন্দ্র, এটা সবগুলো সেম। তো এইখানে আমি যেটা বলতেছি না পরিকেন্দ্র, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ওর ভর কেন্দ্র। সমবাহু ত্রিভুজ হচ্ছে একটা ডিজেনারেট কেস। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র, ভর কেন্দ্র, লম্ববিন্দু সবগুলো সেম। সো এটাকে তুমি যদি লম্ববিন্দু ধরো না, লম্ববিন্দু ধরলে এটা হচ্ছে কি আবার উচ্চতার একটা মধ্যমা হিসাবে ট্রিট করতে পারো। সো এটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। মধ্যমাগুলা কি হয়, পরস্পর ভরকেন্দ্রের 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো তোমার এই সম্পূর্ণ উচ্চতার 2 ভাগ যদি উপরে থাকে তাহলে এটা হচ্ছে 1 ভাগ। তার মানে পরিবৃত্তের যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে উচ্চতার 3/2 ভাগ। সম্পূর্ণটা 3 ভাগ হলে উপরে আছে 2 ভাগ, ঠিক আছে? পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে 3/2 কার? উচ্চতার, এইচ এর, ঠিক আছে? তো 2/3। এইচ মানে আবার কি? এইচ মানে আবার হচ্ছে গিয়ে আমরা বের করে রাখছি রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু এ, এবং ব্যাসার্ধ মনে হয় আমাদের দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। সো দিস ইজ 5। এর ভ্যালু কত সেটা আমার লাগবে। সো এখান থেকে এর ভ্যালু চলে আসবে, এর ভ্যালুটা হচ্ছে দুই দুই কাটা
দুই দুই কাটা, √3 কাটলে এখানে 5√3, 5√3 সেন্টিমিটার, ঠিক আছে। চোদ্দ নাম্বার আমরা চাইলে 2 নাম্বার মেথডেও করতে পারতাম। একটা ইউনিভার্সাল মেথড বলি, সেটা হচ্ছে সাইন রুল। সাইন রুল খুবই ইউনিভার্সাল একটা মেথড, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সত্য। সেটা বলতেছে যে a ডিভাইডেড বাই সাইন a ইকুয়ালস টু b ডিভাইডেড বাই সাইন b ইকুয়ালস টু c ডিভাইডেড বাই সাইন c ইকুয়ালস টু 2r। খুবই ফ্যান্টাস্টিক একটা ফর্মুলা, এবং যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্য। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। এখানে a b c, ছোট a ছোট b ছোট c কি জিনিস? স্মল এ স্মল বি স্মল সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। সাপোজ এই কোণটার নাম এ, এই কোণটার নাম বি, এই কোণটার নাম সি, তাহলে এ কোণের অপোজিটে বাহুটা হচ্ছে স্মল এ, বি কোণের অপোজিটে বাহুটা হচ্ছে স্মল বি, সি কোণের অপোজিটে বাহুটা হচ্ছে স্মল সি। এবং আর কি জিনিস? আর ইকুয়ালস টু পরিবৃত্তের ব্যাসার্ধ। একটা জিনিস মনে রাখবা, ত্রিভুজের এই যে নামকরণটা আমি দেখাইলাম, এটাও কিন্তু ইউনিভার্সাল, ঠিক আছে, ইউনিভার্সাল রুল। যে কোনো ত্রিভুজের এ শীর্ষের অপোজিট বাহুটাকে স্মল দিয়ে প্রকাশ করবা, বি শীর্ষের অপোজিটটাকে স্মল বি দিয়ে প্রকাশ করবা, ঠিক আছে। এটাই হচ্ছে ইউনিভার্সাল নিয়ম ত্রিভুজের নামকরণ করা। এখন এই যে আমি সূত্রটা লিখছি, এটা কিন্তু একটা মানে এমন একটা সূত্র যেটা সকল ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তো মনে করা যাক যে এটা হচ্ছে একটা সমকোণী, সমবাহু ত্রিভুজ। তো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, আমার এর ভ্যালু লাগবে। এখানে অ্যাকচুয়ালি এ বি সি আলাদা কিছু হবে না, সবগুলোই কি হয়ে যাবে? এ হবে। যাই হোক, এটা একটু থাক। তো আমার কোথায় লিখি? এত বড় বড় করে লিখলাম, এত বড় বড় করে লিখলে তো 2-3 পেজও হবে না। আমার হাতে লেখা একটু বড় বড়। আচ্ছা ফাইন, অন্য কালি দিয়ে লিখি। দেখো, সো তোমাকে বলছে যে ত্রিভুজটা হচ্ছে সমবাহু। ত্রিভুজটা সমবাহু হলে যেটা হয় যে সবগুলা বাহুই সমান এবং সবগুলো কোণই সমান। সো এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। সো তুমি যদি এই সূত্র নাও, মনে করো যে আমি প্রথম অংশের সাথে শেষ অংশটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমার আসবে a ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি, এটা সমান সমান 2 ইন্টু আর। আর এর ভ্যালু কত দেওয়া আছে? কোথায় দেওয়া আছে? 5 সেন্টিমিটার দেওয়া আছে। সো এইখানে বসাও 5। সো এর ভ্যালু হচ্ছে 10 সাইন 60 ডিগ্রি। সাইন 60 এর ভ্যালু কত? √3 ডিভাইডেড বাই 2। সো এখান থেকে 5√3। দেখো, সূত্রটা এত সুন্দর যে তুমি চাইলে এটা মুখে মুখে বের করে ফেলতে পারো। কারণ তুমি জানো এ বাই সাইনের ভ্যালু হবে 10, এ বাই সাইন 60 এর ভ্যালু হবে 10। তাহলে এর ভ্যালু হবে 10 সাইন 60 ডিগ্রি। 10 ইন্টু √3/2, কাটাকাটি করলে 5 ইন্টু √3। মুখে মুখে করে ফেললাম, তাই না? সো এই জন্যে তোমার একটু এক্সট্রা সূত্র জানাটা ইম্পর্টেন্ট। এক্সট্রা সূত্র জানলে অনেক ক্ষেত্রে তুমি অনেক বেনিফিট পাবা। আচ্ছা, 15 নাম্বার অঙ্ক দেখো। এত সরলরেখার ঢাল কত? এটা খুবই সিম্পল একটা অঙ্ক। 15, তাই না? ঢাল কত? ঢাল হচ্ছে গিয়ে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ হচ্ছে 4, এক্স এর সহগ হচ্ছে 4, ওয়াই এর সহগ হচ্ছে -3। সো 4 ডিভাইডেড বাই -3, কাটাকাটি করলে আসলে 4/3 আসবে। 4/3 কত? অপশন ঘতে আছে, যেটা সঠিক উত্তর। 16 নাম্বার আরেকটা ফ্যান্টাস্টিক অঙ্ক। পিকিউআরে পিকিউ দেওয়া আছে, কিউআর দেওয়া আছে, পিআর দেওয়া আছে, ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? এই অঙ্কটা যারা জানে, সূত্র জানে, তাদের জন্য খুবই সহজ, এবং যে সূত্র জানে না তার জন্য খুবই কঠিন। তো সূত্র জানলে অঙ্কটা কিভাবে করা যায় দেখো। তুমি অঙ্কটা ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়ে করতে পারো। মনে করা যাক যে এইটা হলো গিয়ে অন্তবৃত্ত, ঠিক আছে। এটা যদি অন্তবৃত্ত হয়, এটাকে তুমি 3 ভাগে ভাগ করে ফেলতে পারো। এটা হচ্ছে অন্তবৃত্তের কেন্দ্র। তো 3 ভাগে ভাগ করে ফেলতে পারো। এই তুমি 3 ভাগে ভাগ করে ফেললা। 3 ভাগে ভাগ করার পরে প্রথম যে ভাগ, এই যে প্রথম যে ভাগ, অর্থাৎ এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা।
তো তুমি কি করবে, এখান থেকে এখানে একটা লম্ব এঁকে দিবা যেটা হবে আর, এখান থেকে এখানে একটা লম্ব আঁকবা যেটা হবে আর, এখান থেকে এখানে একটা লম্ব আঁকবা যেটা হবে আর। ঠিক আছে? তো প্রথম ত্রিভুজটা দেখো, এইটা হচ্ছে গিয়ে তোমার প্রথম ত্রিভুজ। আমি বাহুগুলা দৈর্ঘ্য একটু দিয়ে দিই। বাহুগুলা দৈর্ঘ্য ছিল 11, 13, 16। 11, 13, 16। ঠিক আছে? তো সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে তিনটা ছোট ছোট যে ত্রিভুজ আমি আঁকছি, এই তিনটা ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। সো প্রথম ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি হচ্ছে কি 11। ঠিক আছে? ভূমি হচ্ছে 11 গুণন উচ্চতা, উচ্চতা দেখো এই যে লম্ব উচ্চতা যেটা হচ্ছে কি আর। দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণন ভূমিটা দেখো, ভূমিটা হচ্ছে গিয়ে 13 গুণন আর। ঠিক আছে? তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণন ভূমিটা হচ্ছে কি 16 গুণন আর। তো ত্রিভুজের ক্ষেত্রফল আবার তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল এই মেথডে বের করলে তো অ্যাকচুয়ালি এখানে আননোন ভ্যারিয়েবল আছে আর, সো আর এর ভ্যালু তুমি পাবা না। তো ত্রিভুজের ক্ষেত্রফল তোমার অন্য একটা মেথডে বের করতে হবে। যেহেতু তিন বাহুর দৈর্ঘ্য জানা আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হিরন্স ফর্মুলা। হিরন্স ফর্মুলা নামে আরেকটা চমৎকার সূত্র আছে, যে চমৎকার সূত্রটার চেহারাটা তোমরা জানো। চেহারাটা হচ্ছে এরকম, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে? এইটাকে, এটার একটা সুন্দর নাম আছে, হেরনস ফর্মুলা বলে। এই যে এই ফর্মুলাটার নাম হচ্ছে এটা। ঠিক আছে? গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, গুগলে তোমরা সার্চ দিয়ে এটা দেখতে পারো। আচ্ছা, এইটা সমান সমান কি আসলো? আমি হাফ কমন নিতে পারি, হাফ কমন নিতে পারি, হাফ কমন নিলে হাফ আর কমন নিতে পারি। ঠিক আছে না? হাফ আর কমন নিতে পারি, তাহলে তোমার চলে আসতেছে 11 প্লাস 13 প্লাস 16। এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা সমান সমান আসতেছে তোমার, দেখো তো কি আসতেছে, 11 প্লাস 13 প্লাস 16 ডিভাইডেড বাই 2, তার সাথে আছে আর। ঠিক আছে? তো তোমার এটা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল তুমি চাইলে এইভাবে বের করতে পারো। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত হচ্ছে? 16 আর 13 তুমি যদি যোগ করো, 16 আর 13 যোগ করলে 16 প্লাস 10 মানে 26 প্লাস 3 29, 29 আর 11, তাহলে 30, 40, 40 ভাগ 2, তার মানে হচ্ছে কি 20। এস এর ভ্যালু হচ্ছে 20। এস ইকুয়ালস টু 11 প্লাস 13 প্লাস 16 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে গিয়ে 20। তো এখানে দেখো 20, 20 মাইনাস হচ্ছে কি তোমার 11, 20 মাইনাস 13, 20 মাইনাস 16, দিস ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে কি আবার 20 আর। সো 20 গুণন 9 গুণন 7 গুণন 4, এটা সমান সমান 20 আর। সো আর এর ভ্যালুটা তুমি বুঝতেই পারতেছো কত হবে। আর এর ভ্যালুটা আসবে এটা ডিভাইডেড বাই 20, রুট ওভার 20 গুণন 9 গুণন 7 গুণন 4, এত ডিভাইডেড বাই 20, 3.54, 3.55 দাও। ঠিক আছে? তো দিস ইজ অ্যান্সার। অ্যাকচুয়ালি আমি তোমাকে বুঝাইতে যে একটু বড় করে করলাম। সূত্র, সরাসরি সূত্র দিয়ে তুমি করতে পারো, সরাসরি সূত্র আছে। ডেল্টা ইকুয়ালস টু এস আর, যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ। সো আলটিমেটলি আমরা কিন্তু এটাই করছি। দেখো, এটা হচ্ছে ডেল্টা মানে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে গিয়ে ডেল্টা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে এস অর্ধ পরিসীমা, এটা ইকুয়ালস টু আর। মানে অ্যাকচুয়ালি আমি অঙ্কটা এমন ভাবে করছি যাতে ডেল্টা ইকুয়ালস টু এস আর, যেহেতু আমি তোমাকে সূত্রটা যদি সরাসরি বলে দিতাম যে ডেল্টা ইকুয়ালস টু এস আর,
তুমি হয়তো বলতে যে এটা সূত্র আমাদের সিলেবাসে নাই, এটা কোন জায়গা থেকে আপনি বলতেছেন এটা আমাদের সিলেবাসে নেই, এটা আমরা অ্যাপ্লাই করবো না। বিষয়টা এরকম না, তোমাদের সিলেবাসের জিনিস দিয়ে এটা প্রুফ করা যায় যে ডেল্টা ইকুয়ালস টু এসআর, ঠিক আছে। এখন থেকে তুমি এই ধরনের অঙ্কগুলা অর্থাৎ অন্তর্বৃত্তের অঙ্কগুলা খুব সহজে এই ফর্মুলা দিয়ে করতে পারবা। এবং এই ফর্মুলাটা কিভাবে আসে সেটা কিন্তু আমি অঙ্কের ছলে ছলে তোমাকে করায় দেখাইলাম। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমরা 16 নাম্বার করছি, আমরা 17 দেখব। 17 কি বলছে, 3 to the power 2x plus 5 equals to 3 into 5 to the power 2x প্লাস 4। এই ধরনের অঙ্ক তোমরা বহুবার করছো। এই 3 যদি এই সাইডে ভাগ দেই তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 চলে আসবে, তাই না? সো 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 চলে আসবে যদি আমি একটা 3 দিয়ে ভাগ দেই, আর এই সাইডে আছে 5 টু দি পাওয়ার 2x প্লাস 4। সো তোমরা জানো কি করতে হবে, হোয়াটস দ্য ড্রিল, 3 ডিভাইডেড বাই 5 হোল টু দি পাওয়ার 2x প্লাস 4। সো এখানে চলে আসে 1, যেটার বদলে আমি কি লিখবো, 3 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 0 লিখবো। সো এইটা লেখার বেনিফিটটা হচ্ছে এই যে এইখানে সূচক এবং এইখানে সূচক দুটো সমান হবে। সো 2x প্লাস 4 দিস উইল বি ইকুয়ালস টু 0। এখান থেকে তোমার x এর ভ্যালু চলে আসে -2 আছে নাকি অপশন ক তে, এটা হচ্ছে উত্তর। 18 নাম্বারতে একবারে বেসিক অঙ্ক। জাইফা 13 বছর বয়সে জেএসসি পরীক্ষা দিয়েছিল, 18 বছর বয়সে জেএসসি পরীক্ষা দিবে, তার বর্তমান বয়স অসমতায় প্রকাশ করো, ঠিক আছে। আচ্ছা, সো টেন্স নিয়ে আমি আসলে খুব বেশি মাথা ঘামাইতাম না, ফিউচার টেন্স পাস্ট টেন্স নিয়ে খুব বেশি মাথা ঘামাইতাম না, বাট অপশনগুলো এমনভাবে সেট করছে, কোনোটাতে ইকুয়াল আছে, কোনোটাতে গ্রেটার দেন ইকুয়াল আছে। সো এখন গ্রেটার দেন ইকুয়াল হবে নাকি ইকুয়াল হবে এটা বুঝতে গেলে তোমাকে অঙ্কের চাইতে বেশি ফোকাস করতে হবে টেন্সের দিকে। তো প্রশ্নটা দেখো, প্রশ্নটাতে বলছে যে পরীক্ষা দিবে, তার মানে ওরা ফিউচারের কথা বলতেছে। পরীক্ষা দিবে তার মানে ফিউচারের কথা বলতেছে। আর এখানে বলছে যে পরীক্ষা দিয়েছিল, তার মানে পাস্টের কথা বলতেছে। তাহলে পাস্টে, অতীতে তার বয়স ছিল 13, ভবিষ্যতে তার বয়স হবে 18, তাহলে বর্তমানে তার বয়স 13 এবং 18-র মাঝামাঝি কিছু একটা হবে। তো 13 এবং 18-র মাঝামাঝি যেহেতু হবে, আমরা ইকুয়াল গুলাকে অ্যাভয়েড করবো, যেখানে গ্রেটার দেন ইকুয়াল আছে বা লেস দেন ইকুয়াল আছে, অ্যাভয়েড দ্যাট। এইখানে অপশন গতে আমরা দেখতেছি সুন্দর একটা অপশন আছে, 13-র চেয়ে বড় এক্স, এক্স এর চেয়ে বড় হচ্ছে কি 18, এখানে কোনো জায়গায় ইকুয়াল নাই। সো আমরা অপশন গটাকে চুজ করলাম টেন্সের নলেজ কাজে লাগিয়ে, ঠিক আছে। ওকে ফাইন। 19 ধারাটার এনতম পদ। ধারাটা অ্যাকচুয়ালি এইখানে আমি যখন লিখছিলাম, ধারাটা অ্যাকচুয়ালি আমার লেখা হয়নি। ধারাটা হচ্ছে এরকম, ধারাটি হচ্ছে এরকম 2 3 root over 2 9 27 ডিভাইডেড বাই root over 2 প্লাস ডট 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 এভাবে অসীম পর্যন্ত, এটা অসীম ধারা। সেই অসীম ধারাটার এনতম পদ কোনটা, এনতম পদ জানতে চাইছে। সো আমরা এখানে একটু লিখি, a সমান সমান হচ্ছে কি তোমার 2, ঠিক আছে, এবং r সমান সমান হচ্ছে গিয়ে দ্বিতীয় পদ বাই প্রথম পদ করো, 3 root over 2 ডিভাইডেড বাই 2, এটা করলে তোমার 3 ডিভাইডেড বাই root over 2 আসে। এবং তুমি চাইলে তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ করে দেখতে পারো, তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ করলেও 3 ডিভাইডেড বাই √2 আসে। চতুর্থ বাই 3 নাম্বারটা করলেও 3 ডিভাইডেড বাই √2 আসে। দ্যাট মিন্স এটা একটা গুণক ধারা। আচ্ছা, আমরা একটু দশমিক এই ভ্যালুটা দেখবো যে দশমিক এই ভ্যালুটা একের বড় না ছোট, একের বড় না ছোট। সো 3 ডিভাইডেড বাই √2 যদি করি তাহলে আসতেছে 2.12, 2.12। পরের অঙ্ক করতে এটা কাজে লাগবে, আপাতত লিখে রাখলাম। তো এখন আমার দেখো 19 নম্বরে বলছে এনতম পদ কত। এনতম পদ যেটা এ আর টু দি পাওয়ার n-1 এরকম। সো এর ভ্যালু 2, আর এর ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই √2 n-1। সো এটা সরাসরি অপশনে আছে, যেটা হচ্ছে কি তোমার অপশন গ। এবং 20 নম্বরের প্রশ্ন করছে, 20 নম্বরের প্রশ্ন করছে ধারাতের অসীমতক সমষ্টি কত। তোমরা জানো যে একটা অসীমতক সমষ্টি, একটা অসীম ধারা থাকবে যদি ধারাটা কনভার্জেন্ট হয়। কনভার্জেন্ট মানে হচ্ছে গিয়ে অনুসৃত, ঠিক আছে। আর এই কনভার্জেন্ট যে হচ্ছে এটা তুমি বুঝতে পারবা কিভাবে, সাধারণ অনুপাতের ভ্যালু দেখে। সাধারণ অনুপাতের ভ্যালুটা যদি 1-এর চেয়ে ছোট হয় এবং -1-এর চেয়ে বড় হয়, -1 থেকে 1-এর ভিতরে যদি হয়, তাহলে ওই ধারাটার অসীমতক সমষ্টি থাকে।
যদি এই রেঞ্জের বাইরে হয় তাহলে অসীমতক সমষ্টি থাকে না। তো আমরা দেখতে পারতেছি এখানে আমাদের আর এর ভ্যালু হচ্ছে 2.12, যেটা আমাদের রেঞ্জের বাইরে, অর্থাৎ 1 এর চেয়ে বড়। তার মানে এই অসীম ধারাটার অসীমতক সমষ্টি থাকবে না, অসীমতক সমষ্টি নেই। 21 নম্বর দেখো, চিত্রে tan থিটা দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র হলে, আচ্ছা এখানে আমাদের একটা ত্রিভুজ দিছে একটা বৃত্তের ভিতরে, এবং যে ত্রিভুজটা দিছে সেই ত্রিভুজটা আবার একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, এবং তোমরা জানো যে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ এক সমকোণ হয়। তো এইখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, এবং এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তো যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটাকে আমি একটু সুন্দর করে লিখি, এভাবে সমকোণী ত্রিভুজের মতো করে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম থিটা, খুবই খেয়াল করে থিটার সাথে যে বাহুটা আছে সেটা এবি, ঠিক আছে, অন্য কিছু দিলে কিন্তু হবে না। থিটার সাথে যে বাহুটা আছে সেটা এবি, এবং সমকোণ যেখানে সেখানে আছে এ, সো এইখানে হবে এবি এবং অন্যটা হবে সি। এই নামকরণ আবার উল্টাপাল্টা করে না, পুরো অ্যান্সার ভুল চলে আসবে। তো tan থিটা ইকুয়ালস টু 1/√3 দিছে। tan থিটা মানে কি? হচ্ছে 21 করতেছি আমি। সো tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব যদি 1 হয়, ভূমি হবে √3। পিথাগোরাস থেকে আমরা অতিভুজ পেয়ে যাব 2। এখন আমাকে বলো বৃত্তের পরিধি 2 পাই হবে কিনা। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই r। সো আমার এইখানে যেটা অতিভুজ, এই অতিভুজটাই কিন্তু আবার বৃত্তের ব্যাস। সো বৃত্তের ব্যাস কত? ব্যাস হচ্ছে গিয়ে তোমার 2। তাহলে তোমার ব্যাসার্ধ কত হবে? এটা হবে তোমার 1। তো ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে পরিধি হচ্ছে 2 পাই ইন্টু 1, অর্থাৎ 2 পাই r। দ্যাট মিনস 1 নাম্বার ইনফরমেশন কারেক্ট। বৃত্তের ক্ষেত্রফল হবে πr², তার মানে পাই ইন্টু 1²। তো 2 নাম্বার স্টেটমেন্টও কারেক্ট। 3 নাম্বার বলছে এবিসি ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান। এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র এই ত্রিভুজ না, দুনিয়ার যত ত্রিভুজ আছে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রেই সত্য। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান। তার মানে 3 নাম্বার ইনফরমেশন কারেক্ট। 1 2 3 তিনটাই সঠিক। 22 নাম্বার যে অঙ্ক, ঘড়ির ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোণ, এটা কিন্তু হায়ার ম্যাথে খুবই পপুলার একটা অঙ্ক। এমসিকিউ যতগুলো কোশ্চেন আমি এখন পর্যন্ত সলভ করলাম, অলমোস্ট সবগুলাতেই এইরকম একটা অঙ্ক থাকে যে ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত। সো এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে এরকম, 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু এম ডিভাইডেড বাই 2, যেখানে এইচ হচ্ছে ঘন্টার কাটায় যত তত, এবং এম হচ্ছে মিনিটের কাটায় যত বাজতেছে তত। সো এখানে এইচ মানে হচ্ছে ঘন্টার কাটা, এইচ এর জায়গায় দেখো আওয়ারের জায়গায় 11 আছে, সো এইচ এর ভ্যালু হচ্ছে 11, এবং মিনিট হচ্ছে 25, তার মানে এম এর ভ্যালু 25। তাহলে 60 গুণন এইচ, এইচ এর ভ্যালু হচ্ছে 11 মাইনাস 11 গুণন এম এর ভ্যালু হচ্ছে 25 ডিভাইডেড বাই 2, হিসাব নিকাশ করলে কত আসে? 192.5 আসবে। ঠিক আছে, এটা সঠিক উত্তর। নেক্সট, এই প্রশ্নটা একটু ভুল আছে। এখানে একটা -½ হবে, এটা -½ ঠিক আছে, এবং পি যেগুলোতে আছে পি গুলো অ্যাকচুয়ালি পাই বুঝাচ্ছে, পি গুলো ওরা বুঝাচ্ছে পাই। 23 নম্বর অঙ্কটা দেখো, বিটার ভ্যালু 7π/2 হলে, এক নম্বরে কি বলছে? এক নম্বরে বলছে cos বিটার ভ্যালু আমরা বসাই 7π/2 মাইনাস হচ্ছে গিয়ে π/6। এই ধরনের অঙ্ক তোমরা বহুবার করছো। π/2 এর বিজোড় গুণিতক, π/2 এর বিজোড় গুণিতক থাকলে cos হয়ে যাবে sin, tan হয়ে যাবে cot, sec হয়ে যায় cosec, এবং এরকম ভাইস ভার্সা। সো π/2 এর সাথে আছে 7, তার মানে cos হয়ে যাবে sin, cos হয়ে যাবে sin, এবং তুমি নির্দ্বিধায় পরের যে অ্যাঙ্গেলটা আছে সেটা লিখে দাও, π/6 লিখে দাও। এরপরে দেখো 7π/2 মাইনাস সামথিং, আমি যদি চতুর্ভাগ আঁকি 7π/2, তাহলে এইভাবে একবার ঘুরলে 4 পাই,
5 পাই, 6 পাই, 7 পাই, মাইনাস সামথিং, তার মানে 3 নাম্বার চতুর্ভাগের কথা বলতেছে, ঠিক আছে? 7 পাই বাই 2 মাইনাস সামথিং, এটা 3 নাম্বার চতুর্ভাগের কথা বলতেছে। সো আমার যে অ্যাঙ্গেলগুলো আছে সবগুলো 3 নাম্বার চতুর্ভাগের অ্যাঙ্গেল। 3 নাম্বার চতুর্ভাগের কস কিন্তু নেগেটিভ, তো সামনে দিতে হবে একটা মাইনাস। তার মানে এই ভ্যালুটা হচ্ছে গিয়ে মাইনাস হাফ। তো আমার 1 নাম্বার অপশন কারেক্ট। 2 নাম্বার অপশন তুমি বুঝতে পারতেছো কি হবে? 3 নাম্বার চতুর্ভাগের কসেক নেগেটিভ, তো এটার ভ্যালু হবে মাইনাস কসেক পাই বাই 3। কসেক পাই বাই 3, কসেক হচ্ছে সাইনের অপোজিট, তার মানে 1 বাই সাইন পাই বাই 3। সাইন পাই বাই 3 এর ভ্যালু হচ্ছে √3 বাই 2। ওটা হবে না, ওটা হবে কসেক কি সাইনের অপোজিট, সাইন কসেক, সেক কস, ঠিক আছে? তো সাইন, তো √3 বাই 2, 2 বাই √3, ওটা হবে না, 2 নাম্বার হবে না, ঠিক আছে? 2 নাম্বার হবে না। 3 নাম্বার দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার tan এর ভ্যালু তো নেগেটিভ আসার কথা না, কারণ এটা তোমার 3 নাম্বার চতুর্ভাগই হচ্ছে। 3 নাম্বার চতুর্ভাগে tan নেগেটিভ হয় না। তো tan যদি নেগেটিভ না হয়, tan পজিটিভ হবে। সো এখানে -1, এটা আসার কোনো চান্সই নেই। তাহলে অপশন 1 হচ্ছে, বাট এখানে তো অপশন 1 শুধুমাত্র নাই। না থাকলে আর কি করে? এখানে শুধুমাত্র অপশন 1ই সঠিক উত্তর, ঠিক আছে? বাকি সবগুলো ভুল। আচ্ছা, আমরা 24 নাম্বার দেখি। 24 বলছে যে y log 5 ভিত্তিক x এর বিপরীত ফাংশন কোনটা? বিপরীত ফাংশন খুবই সহজ। তুমি যদি এটাকে নিয়ে আসো তাহলে 5 টু দি পাওয়ার y সমান সমান x লিখতে পারবা। তার মানে বিপরীত ফাংশন যেটা, ইনভার্স ফাংশনটা হচ্ছে জাস্ট y এর জায়গায় x বসাও, 5 টু দি পাওয়ার x। 5 টু দি পাওয়ার x আছে অপশন খ তে, এটা সঠিক উত্তর। 25 দেখো, এই ধরনের খুব যদি ভেজাল মনে হয়, ঠিক আছে? এই যে মানে এতগুলা এ দিছে, রুট দিছে, এই হাবিজাবি এত কিছু করছে, যদি ভেজাল মনে হয় তাহলে লগ নিয়ে নিবা, বুঝছো? এটা লগ নিয়ে নিবা, লগ নিলেই খেলা শেষ হয়ে যাবে। তো এখানে কি বলছে? এখানে বলছে a √a টু দি পাওয়ার 4a, এখানে সমান সমান দিয়ে লিখছে a কিউব, তার উপরে পাওয়ার দিছে a √a। আচ্ছা, এটাকে আমরা তো √a হোল কিউব বলতে পারি। √a হোল কিউব মানে হচ্ছে a √a, রাইট? আর এইটা মানে হচ্ছে a টু দি পাওয়ার mn, a টু দি পাওয়ার mn হোল টু দি পাওয়ার n, তার মানে হচ্ছে a টু দি পাওয়ার mn, 3 এর সাথে এটা গুণ করলে 3a √a। আচ্ছা, তার মানে তোমার আসতেছে এটা মানে তো অ্যাকচুয়ালি আবার a বাই 2। হাফ মানে কত? মানে স্কোয়ার রুট মানে তো হাফ, তাই না? স্কোয়ার রুট মানে হাফ, তার মানে a টু দি পাওয়ার হাফ, তার উপরে 3, তো এটা 3 বাই 2, তার উপরে 4a। তুমি চাইলে বোথ সাইডে লগ নিয়েও করতে পারো, সমস্যা নেই, একই জিনিস। 3a √a, তাহলে a টু দি পাওয়ার চলে আসতেছে, ওটা যদি গুণ করি তাহলে আমার 2 3 গুণিত 6, 6a ইকুয়ালস টু a টু দি পাওয়ার 3a √a। এ যদি ক্যান্সেল হয়ে যায়, তুমি বেসগুলোকে ইকুয়াল ধরে, পাওয়ারগুলোকে ইকুয়াল ধরে কি লিখতে পারবা? 6 এর সমান 3a √a, এটা লিখতে পারো। 3a √a, এ কাটা, 3 দিয়ে কাটা, সো এখানে থাকবে 2, রুট এর ভ্যালু হচ্ছে 2, সো a এর ভ্যালু হবে 4। অপশন ঘ। ওকে, সো আমরা শেষ করলাম, রাজশাহী বোর্ড কোশ্চেনটা সলভ করলাম, এবং কোশ্চেনটার ভিতরে ভালোই চ্যালেঞ্জিং কিছু প্রবলেম ছিল, ইন্টারেস্টিং কিছু প্রবলেম ছিল, যেটা তোমাদের লেভেলের জন্য ভালোই ডিফিকাল্ট আমার কাছে মনে হয়েছে। তো যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকে দেন লাইক করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো জিজ্ঞাসায় চাইলে আমাদের ফেসবুক গ্রুপে তুমি তোমার সমস্যাগুলো জানাতে পারো, আমাদের এক্সপার্ট টিম চাইলে সলভ করে দিতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।